সো ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ 30শে জুলাই 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ আয়োজিত বাংলাদেশের যুব জনমিতি ও পরিবর্তনের শক্তি শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক আবু হাসনাত মোহাম্মদ কিশোর হোসেন, প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রশাসন অধ্যাপক সাইমা হক বিদিশা, বিশেষ অতিথি হিসেবে এখনও আসেননি, হয়তো চলে আসবেন, কলা অনুষদের সম্মানিত ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, এবং উপস্থিত আছেন আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের মাননীয় সম্মানিত ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক তৈবুর রহমান। একই সাথে পপুলেশন সায়েন্সেস বিভাগ সহ অন্যান্য বিভাগ এবং ইনস্টিটিউট থেকে আগত সম্মানিত চেয়ারম্যান, আমি দেখতে পাচ্ছি আমার সরাসরি ক্লাসরুম শিক্ষক সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ফাতেমা রেজিনা পারভিনী এখানে উপস্থিত রয়েছেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন কেউ নাসিমা খাতুন আপাকেও দেখতে পাচ্ছি। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে চীনের আমি বলবো যে এথনিক মাইনরিটি ইউনিভার্সিটিরও শিক্ষক মেশকাতকে দেখতে পাচ্ছি, পাশাপাশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে যারা এসেছেন এবং যাদের নাম হয়তো আমি বলছি না, এবং সবচেয়ে আশাপ্রদ ব্যাপার যে আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আমার পপুলেশন সায়েন্সেস বিভাগ এবং বিভাগের বাইরে থেকেও যে সকল শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে এসেছেন, গবেষণা প্রতিষ্ঠান থেকে এসেছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আন্তরিকভাবে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাকে এই সেমিনারের বক্তা করা হয়েছে বিশেষ করে পপুলেশন সায়েন্সেস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এই উদযাপন উপলক্ষে এই তাৎপর্যপূর্ণ সেমিনার যে আয়োজন করার জন্য আমি আমার বক্তব্যের শুরুতেই আমার বিভাগকে আমি ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আমাকে বক্তা হিসেবে নির্বাচন করার জন্য এবং এখানে আপনাদের সামনে কিছু ভাবনা বলার জন্য আমাকে যে নির্বাচন করেছে বা সুযোগ দিয়েছে সেজন্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্যে কোনো পাওয়ার পয়েন্ট ছাড়াই দিতে চেয়েছিলাম, কিন্তু বিভাগীয় সম্মানিত চেয়ারপারসন যিনি আজকের সেমিনারের সভাপতি তিনি আমাকে বলেছেন যে একটি পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে, ফলে কিছুক্ষণ আগেও আমি স্লাইডে কি থাকবে বা থাকবে না তা নিয়ে আমাকে ভাবতে হয়েছে। আমি জানি যে আমার জন্য সময় বরাদ্দ রয়েছে 30 মিনিট এবং এই সময়ের মধ্যে বা তার আগেই আমি আমার সুনির্দিষ্টভাবে বক্তব্যটা বলার চেষ্টা করব। আমার বক্তব্যে মোটামুটি 6টি ধাপ রয়েছে। এই 6টি ধাপের মধ্যে যদি প্রথমে যাই, আপনারা তো শিরোনাম জানেন, আমি আমার বক্তব্যের শুধু শিরোনামটার প্রতি যদি বলি যে আমার যে বক্তব্যের যে রূপরেখা, এই রূপরেখায় দেখা যাবে যে আমি প্রথমে একটু কথা বলবো বাংলাদেশ প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে। তারপর বলতে চাই যে জনসংখ্যা উন্নয়ন যে পরিক্রমার মধ্যে জুলাই গণ অভ্যুত্থান এবং চেতনার প্রাসঙ্গিকতা কতটুকু, যদিও আমাদের স্বাগত বক্তা এবং আমাদের যে উপস্থাপক রয়েছে অনুষ্ঠানে কিছুটা সেখানে স্পর্শ করেছেন। এবং আমি তৃতীয়ত যে বিষয়টি দেখতে চাচ্ছি সেটি হচ্ছে যুব জনমিতির যে সংজ্ঞায়ন এবং তার কতিপয় চিত্র বাংলাদেশ প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। পাশাপাশি পরিবর্তনের শক্তি, চেঞ্জ যাকে বলি এজেন্ট, এই পরিবর্তনের শক্তি হিসেবে যুব জনগোষ্ঠীর ভূমিকা এবং কিছু উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। এবং তার পরবর্তীতে পঞ্চমত যেটি করব, যুব জনগোষ্ঠীর প্রধান চ্যালেঞ্জগুলো কী কী, যেটি আমার সাবজেক্ট সংশ্লিষ্টতা রয়েছে তার প্রেক্ষাপটে বলবো, এবং সামনে এগিয়ে যাওয়ার পথ বা আমাদের করণীয় কী সেটি নিয়ে আমি বলার চেষ্টা করব। তাহলে যদি এই প্রেক্ষাপটে যে আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে যুবগোষ্ঠীর একটা বিশেষ ভূমিকা রয়েছে, বিশেষ করে যুবদেরই কথা বলছি। পিছনের দিকে যদি তাকাই, ইতিমধ্যেই একদম শুরুতেই আমাদের উপস্থাপকও বলেছেন যে এর পিছনে আমাদের কিন্তু খেয়াল করে দেখার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন, 52 ভাষা আন্দোলন বলেন, 62 আন্দোলন বলেন, 71 মহান মুক্তিযুদ্ধ বলেন বা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলেন, সব আন্দোলনেই কিন্তু যুবদের একটা সক্রিয় অংশগ্রহণ ছিল। এখন জুলাই গণ অভ্যুত্থানের কথা যখন আমরা বলি, 36শে জুলাই আমরা অনেক ক্ষেত্রে প্রয়োগ করে থাকি, এবং এই জুলাইয়ের যে দিনপঞ্জিগুলো যদি খেয়াল করি, আমি গত বছরের এই দিনটির কথা ভাবছিলাম আমার অবস্থান কোথায় ছিল। আপনারাই নিজেদেরকে প্রশ্ন করুন, গতদিন এই সময়ে আপনারা কোথায় ছিলেন, কি করেছিলেন। এবং সে প্রেক্ষাপটে যদি দেখি যে জুলাইয়ের যে দিনপঞ্জি, এই দিনপঞ্জির মধ্য দিয়ে ক্রমান্বয়ে আমাদের যে একটা উত্তরণ ঘটেছে এবং সেই
উত্তরণের পছয় আমার কিন্তু কিছুটা হলেও আমার ব্যক্তিগত জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণের সুযোগ ঘটেছিল। আমি যদি একটি স্লাইডের ছবি দেখি, এটা হয়তো বা নিজেকে পরিচিত করার জন্য নয়, যখন জুলাই মাসের 17 তারিখ যখন আমরা কলা ভবনের পাশে এসে দাঁড়িয়েছি, সামনে এসে দাঁড়িয়েছি, ছাত্রদের জন্য কথা বলেছি। জুলাইয়ের 19 তারিখ শাহবাগে যখন কতিপয় মানুষ দেখা যাচ্ছে যে ওখানে গিয়ে আমরা দাঁড়িয়েছি, শিক্ষার্থীদের জন্য অভিভাবক হিসেবে দাঁড়িয়েছি, আমরা দাঁড়িয়েছি বৃষ্টির মধ্যেও। দেখা যাচ্ছে আগস্টের 1 তারিখে দাঁড়িয়েছি যখন আবু সাঈদের মতো গুলি করে হত্যা করা হলো, নিপীড়ন চলছিল। সেই সময়ের প্রেক্ষাপটগুলোর কথা ভাবছিলাম। তো এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি, তিনি নিজেও অংশীদার ছিলেন। আপনারা হয়তো জেনে থাকবেন, ব্যক্তি জীবনে তিনি আমার সহধর্মিণী। আমরা কিন্তু কোনো রাজনৈতিক মতাদর্শের কথা চিন্তা করি সেই আন্দোলনে যাইনি, আমরা সরাসরি কিন্তু সেই আন্দোলনে যুক্ত হয়েছি। এখন এই যে জুলাই গণ আন্দোলনের বলি বা গণ অভ্যুত্থানের কথা বলি, বিশেষ করে গণ অভ্যুত্থানই বলবো, এই অভ্যুত্থানের চেতনাটা কী ছিল, প্রেক্ষাপটটা কী ছিল। আমরা দেখতেছি যে এখানে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জনগণ এমন একটা রাষ্ট্র তখন চেয়েছিল যেখানে আর কোনো কর্তৃত্ববাদী শাসক ফিরে আসতে পারবে না, বৈষম্য থাকবে না, যেখানে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, পরিপূর্ণ নাগরিক অধিকার থাকবে, প্রতিষ্ঠা পাবে সাম্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় বিচার। এবং এই আন্দোলন বা অভ্যুত্থানের শুরুটা কিন্তু ছিল কর্মসংস্থান, বেকারত্ব, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। এবং এই আন্দোলনকে কেন্দ্র করে হলেও ছাত্র জনতার এই আন্দোলন ছিল মূলত অন্যায়, অত্যাচার, শোষণ, নিপীড়ন এবং বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের চেতনামুখী এক রক্তক্ষয়ী আন্দোলন। এতে সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে বলেই এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে বা সফল হয়েছে। এবং জুলাই আন্দোলনে আমি নিজে এবং এই আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, যার কথা বলছিলাম যে ব্যক্তি জীবনে উনি আমার সহধর্মিণী, আমরা সেদিন অন্যায় অবিচারের প্রতিবাদে আমাদের শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা অনেকেই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এই আন্দোলনের সমর্থন দিয়েছেন, ভূমিকা রেখেছেন। আমি আপনাদের সবাইকে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা। মনে পড়ছে এই আন্দোলনে অপরাজেয় বাংলার পাদর্শের যে কথাগুলো বলছিলাম, যে এই প্রেক্ষাপটে যদি চিন্তা করি, ওই বক্তব্য রাখার পরবর্তীতে রাতের বেলা আমার কাছে ফোন আসে, আমি যাতে রাতের বেলা বাসায় না থাকি, তালিকা করা হয়েছে। তা এখন ওই জায়গাগুলোতে চিন্তা করি যে ওই সময়ের যে একটা অবস্থাটা ছিল, সেই অবস্থাটা যদি ভাবেন যে পতিত সরকারের অবসানে 1 বছর পূর্তিতে আজকে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা কি যথাযথ প্রতিফলিত হচ্ছে আমাদের জীবনে, আমি নিজেকেই প্রশ্ন করছি। আমি দেখি যে এই ছুটির দিনেও আমার 8 বছর বয়সী সন্তানকে নিয়ে যখন আমি ডাবি এবং বুয়েটের ক্যাম্পাসে দেয়াল লিখন এবং গ্রাফিতি দেখতে যাই, দেয়ালের বার্তাগুলো বোঝার চেষ্টা করি, নিজেকে প্রশ্ন করি, জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় কাঙ্ক্ষিত বাংলাদেশ কি বিনির্মাণ করতে পারছি? যারা এই জুলাই অভ্যুত্থানের অনুঘটক, তারা কিভাবে পরিবর্তনের শক্তি হিসাবে কাজ করেছে এবং করতে পারে, এই সংক্রান্ত তাদের বিদ্যমান চ্যালেঞ্জগুলো কি? এবং বিষয়ভিত্তিক জায়গা, যেহেতু আমি পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষক এবং সে কারণেই হয়তো আমি এখানে আপনাদের সামনে এসে হাজির হয়েছি, আমি মনে করি যে বিষয়ভিত্তিক জায়গা থেকে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি স্থানীয় এবং বৈশ্বিক আবহাওয়ায়, জনসংখ্যার গতিময়তায়, যেটাকে আমরা পপুলেশন ডিনামিক্স বলি, বিশেষ করে জনমিতিক প্রক্রিয়ার পরিবর্তনে, রূপান্তরে, নগরায়নের প্রভাবে, প্রযুক্তির বিকাশে, জলবায়ুর পরিবর্তনে, বর্তমান এবং ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে, বৈষম্যের অবসানে, টেকসই উন্নয়ন সাধনে, সকল নাগরিকের অধিকার নিশ্চিতকরণের পটভূমিতে আমি আপনাদের সামনে বাংলাদেশের যুব জনমতি এবং পরিবর্তনের শক্তি শিরোনামে আমার বক্তব্য উপস্থাপন করতে যাচ্ছি। আমার ভূমিকাটা হয়তো একটু বড় হয়ে গেছে, কিন্তু মূল জায়গাটা যদি খেয়াল করে দেখেন, জনসংখ্যা এবং উন্নয়ন পরিক্রমায় জুলাই গণ অভ্যুত্থান এবং চেতনার প্রাসঙ্গিকতাটা কোথায়, আমি যেভাবে দেখি সেখানে দেখি যে জনসংখ্যা এবং উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক যে সম্মেলন 1994 সালের মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়েছিল, সেটি ছিল জনসংখ্যা উন্নয়নের আন্তঃসম্পর্কে প্যারাডাইম শিফট বলি আমরা। এবং বিভিন্ন ক্ষেত্রে এবং জীবনচক্র পর্যায়ে ব্যক্তির মানবাধিকার, সামর্থ্য এবং আত্মমর্যাদায় যে বিনিয়োগ হচ্ছে টেকসই উন্নয়নের মূল ভিত্তিমূল, সেটি কিন্তু স্বীকৃত হয়েছে সেই সময় থেকে। বাংলাদেশ সহ পৃথিবীর 177টি দেশ তখন কিন্তু সেখানে একমত পোষণ করেছিল। এবং এই জনসংখ্যা এবং উন্নয়নের ক্ষেত্রে আমি বলবো যে যদি লক্ষ্য করেন যে তরুণরা কোথায়, যুবরা কোথায়, সেখানে দেখেন ওই যে একটি প্রোগ্রাম অফ অ্যাকশনস, যেটাকে মনে করা হয় জনসংখ্যা এবং উন্নয়নের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল, কোথায় কোথায় থাকবে, মৌলিক মানবাধিকারের স্বীকৃতি কোথায় রয়েছে, আমরা দেখতে পাই সেখানে যে তরুণ যুবগোষ্ঠী যারা রয়েছে তারা প্রায়শই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বাইরে থেকে যায়, ফলে তাদের ক্ষমতায়ন, অধিকার এবং পছন্দ হয় বাধাগ্রস্ত কিংবা লঙ্ঘিত।
অথচ মানব উন্নয়নের কেন্দ্রে রয়েছে পছন্দকে বেছে নেওয়ার স্বাধীনতা, যেখানে অধিকার এবং পছন্দ হচ্ছে স্বীকৃত হয়েছে আইসিপিডি সেই সম্মেলন থেকে। এবং আপনারা যদি লক্ষ্য করেন জেন্ডার ইকুয়ালিটি, যেটা ইকুইটি বলছি, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা, এবং একই সাথে বলবো যে প্রজনন, স্বাস্থ্য এবং অধিকারের যে জায়গাগুলো, এবং এর পাশাপাশি অনেকগুলো প্রিন্সিপাল রয়েছে, এই প্রিন্সিপালগুলো কিন্তু সেখানে লিপিবদ্ধ ছিল। এবং সে প্রেক্ষাপটে যদি যাই, তাহলে আমি যুব জনমিতিকে কিভাবে সংজ্ঞায়িত করব। আমি সংজ্ঞায়িত করার আগে কয়েকটা চিত্র যদি দেখেন কয়েকটি পলিসি ডকুমেন্টের মধ্যে যদি লক্ষ্য করি, জাতিসংঘ কিভাবে দেখে। জাতিসংঘ দেখে 15 থেকে 24 বছর বয়সী তরুণ যুবগোষ্ঠী যারা রয়েছে তাদেরকে তারা যুব হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। বাংলাদেশের সরকারের জাতীয় যুব নীতিমালা আছে, এবং 2017 সালের যে নীতিমালা হয়েছে সেখানে বলা হয়েছে 18 থেকে 35 বছরের যে নাগরিকরা রয়েছেন তারা যুব গোষ্ঠী। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের যে লেবার ফোর্স সার্ভে বা শ্রম জরিপ রয়েছে সেখানে 15 থেকে 24 এবং একই সাথে 15 থেকে 29কে তারা বিবেচনায় করা হয়ে থাকে। এখন এই প্রেক্ষাপটে যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের যে জনসংখ্যা, এই জনসংখ্যা আকার বেড়েছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যুব জনগোষ্ঠীর আকারও কিন্তু বেড়েছে দীর্ঘ পরিক্রমায়। এবং আপনারা জানেন যে পৃথিবীর 2.2% মানুষ আমাদের এই ছোট ভূখণ্ডে বসবাস করে, এবং এই ভূখণ্ডের মধ্যে দেখা যাচ্ছে যে যদি বলি ইয়াং পপুলেশন যাদেরকে বলা হয় তার হচ্ছে 10 থেকে 24 বছর, এবং তার প্রায় 29.19% রয়েছে। যদি 15 থেকে 24কে বিবেচনায় নেই তাহলে প্রায় 20%-এর মতো, যেখানে প্রায় 3,32,00,000-এর মতো যুবক কিন্তু ওই বয়সে রয়েছে। পাশাপাশি দেখা যায় 15 থেকে 34কে যদি বিবেচনায় নেই তাহলে দেখা যাবে প্রায় 58 মিলিয়নের মতো মানুষ, কিন্তু 5,80,00,000-এর মতো মানুষ যুব রয়েছে। তাহলে 15 থেকে 64কে বলা হয় কর্মক্ষম মানুষ, মানে কর্মক্ষম জনগোষ্ঠী। এবং এই কর্মক্ষম জনগোষ্ঠীর প্রেক্ষাপটেও যদি লক্ষ্য করেন যে বাংলাদেশের যাদের পপুলেশনের যাদের বয়স 35-এর নিচে আছে এরকম প্রায় 63.76%। দেখা যাচ্ছে 30 বছরের নিচে আছে 56.42%। এই যে সংখ্যাগুলোর নাম্বার, এটা একটা কোয়ান্টিটি, একটা জায়গা দেয়, কিন্তু এর পাশাপাশি গুণগত জায়গারও বিষয় রয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন যে যে এই যুব জনমিতির ফিগারগুলো ভবিষ্যতে কোন দিকে ধাবিত হবে, আমরা দেখতে পাই যে এই যুব জনমিতির আকারে যদি খেয়াল করে দেখি 2034, আপনি যদি দেখেন যে 2030 পর্যন্ত আমাদের দেখা যাচ্ছে যে কাছাকাছি 3 কোটির উপরে যাবে, আস্তে আস্তে ডিক্লাইন করবে। এবং এটা করবে কেন? কারণ প্রজনন হার কমবে, এটি একটি স্বাভাবিক বিষয় রয়েছে। কিন্তু যদি লক্ষ্য করি যে সংখ্যাগুলো আপনাদেরকে বলেছি, এই সংখ্যাগুলোর মধ্যে দেখেন 15 থেকে 24 বছর যারা রয়েছে তারা দেখেন তারা কিন্তু নেপালের যে মোট জনসংখ্যা রয়েছে তার চেয়ে বেশি। আপনারা যদি লক্ষ্য করেন যে অস্ট্রেলিয়ার কথা বলেন, যে একটা বড় দেশ, তাদের মোট জনসংখ্যার চেয়েও বেশি বাংলাদেশের যুব জনগোষ্ঠী। আপনারা যদি শ্রীলঙ্কার কথা বলেন আমাদের, তাদের চেয়েও অনেক বেশি। এবং এভাবে দেখা যাচ্ছে সিঙ্গাপুরের কথা যদি বলেন তাদের 5.5 গুণ যুব রয়েছে আমাদের বাংলাদেশে। তাহলে এই ফিগারগুলোর দিকে তুকি তাকাই, ঠিক একইভাবে পাশাপাশি যদি দেখেন ইউরোপ যদি 15 থেকে 29 বছরকে বিবেচনায় নেন, এবং সেখানেও দেখা যাচ্ছে যে প্রায় 4,59,00,000-এর মতো মানুষ রয়েছে। এই মানুষগুলো কিন্তু দেখতে পাচ্ছি যে আফগানিস্তান, আর্জেন্টিনা, ইভেন কানাডার মতো বড় দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি রয়েছে আমাদের। তাহলে এর পাশাপাশি যদি আরও খেয়াল করে দেখি 15 থেকে 34 বছরকে যদি বিবেচনায় নেই তাহলে দেখা যাবে প্রায় 5,80,00,000-এর মতো মানুষ রয়েছে। অলমোস্ট টোটাল পপুলেশন বর্তমান যে ইউরোপের ইটালির জনসংখ্যার সমান, কিংবা আমাদের প্রতিবেশী মিয়ানমারের জনসংখ্যার চেয়েও বেশি আমাদের যুব জনসংখ্যা। কাজেই একটি 18 থেকে 35কে যদি বিবেচনায় নেন সেটিও দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এবং দেখা যাবে 2030 পর্যন্ত বাড়বে, তারপর আস্তে আস্তে কমা শুরু হবে, কিন্তু সংখ্যাটা কিন্তু অনেক বড় একটি সংখ্যা। এবং এই প্রেক্ষাপটে আমরা যদি খেয়াল করি যে আমাদের এই জনসংখ্যার যে তরুণ যুবা যেই সংখ্যাটি বলছিলাম, এটি কিন্তু একটা বড় সংখ্যা। আমি দেখছি এটা একটা বড় সম্ভাবনা, এবং আরেকটি হচ্ছে বড় চ্যালেঞ্জ। সো এই 3টি জায়গার যদি প্রেক্ষাপটে লক্ষ্য করি তাহলে আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানে তরুণরা কি করেছে, একত্রিতভাবে একটি দেশের পরিবর্তন এনেছে। এবং এই পরিবর্তনের শক্তি হিসেবে যদি লক্ষ্য করি যে তাদের কোথায় কোথায় ভূমিকা রয়েছে, আমরা দেখতে পাই যে যুব জনগোষ্ঠীর ভূমিকা রয়েছে যে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তন সহ অন্যান্য ক্ষেত্রে। তো প্রথমে যদি অর্থনৈতিক ক্ষেত্রে যাই, যদিও আমি অর্থনীতিবিদ নই, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন এবং যুব গোষ্ঠীর প্রেক্ষাপটে যদি চিন্তা করি, যেটা শুরুতে একদম স্বাগত বক্তব্যে বলেছিলেন আমার ছাত্র সাইফুল বলছিলেন, আমার সহকর্মী, জনমিতিক লভ্যাংশের কথা বলছিলেন যেখানে যুব। তাহলে এই জনমিতিক লভ্যাংশ অর্জনে কিন্তু বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নের বড় অংশীদার এবং শ্রম শক্তির মূল যোগানদাতা কিন্তু আমাদের এই যুব গোষ্ঠীরা। এবং একই
একই সাথে যদি মাইগ্রেশনের কথা বলেন, অভিবাসন যারা করেছে প্রায় 1,60,00,000 মতো মানুষ যারা বিদেশে আছে, তাদেরও অধিকাংশের কিন্তু এই যুবর মধ্যেই রয়েছে। তাহলে বর্তমানে বাংলাদেশের জননৈতিক লভ্যাংশ অর্জন যে সময়কালটা পার করছে, সেই সময়কালের মধ্যে যুবগোষ্ঠীর বিশাল অংশীদার রয়েছে, যেখানে দরকার রয়েছে মানব পুঁজি গঠনে, যেটিকে আমি হিউম্যান ক্যাপিটাল বলতে চাই। সেখানে দরকার হচ্ছে কৌশলগত বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি। এবং এই জননৈতিক লভ্যাংশ নিয়ে আমি এখানে এখন আলোচনা করব না, আপনাদের সামনে পুরো পরিচয় রয়েছে। অনেকে মনে করে যে সংখ্যা যদি বেশি থাকে তাহলেই বুঝি এই লভ্যাংশ পাওয়া যাবে, সেটি ভুল। আপনার যদি সুশিক্ষা তারা না পায়, জব যদি, এমপ্লয়মেন্ট যদি তৈরি না হয়, আপনার সুনীতি যদি না থাকে, আপনার এই জায়গাগুলোতে সুস্বাস্থ্য যদি নিশ্চিত না হয়, দক্ষতা ভিত্তিক শিক্ষা যদি না দিতে পারি এবং পপুলেশন স্ট্রাকচার যদি ব্যালেন্সের মধ্যে না থাকে, তাহলে কখনোই আমরা এর লভ্যাংশটা বেনিফিট সর্বাধিক নিতে পারবো না। কিন্তু এই নিয়ে আমাদের গবেষণা রয়েছে। আমরা দেখতেও পাচ্ছি যে ক্রমান্বয়ে যে বাংলাদেশের ওয়ার্কিং এজ পপুলেশনের প্রপোর্শনটা বাড়বে এবং 2024 সালেই দেখতে পাচ্ছি প্রায় 2/3 জনগোষ্ঠী হচ্ছে 15 থেকে 64-র মধ্যে। তার একটি গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে আমাদের যুবগোষ্ঠীরা। কিন্তু সবসময় তো এই চিত্র থাকবে না, একটা সময় গিয়ে পরিবর্তন হবে। তো সেই পরিবর্তনের জন্য আমাদের তৈরি হতে হবে। কিন্তু পাশাপাশি যদি লক্ষ্য করেন যে লেবার ফোর্স সার্ভেগুলোতে যদি লক্ষ্য করি, দেখা যাচ্ছে যুব জনগোষ্ঠীর পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। তো এই যে বাড়ছে সংখ্যাটা, এই সংখ্যার একটা সংখ্যাগত ব্যাপার, কিন্তু এর মধ্যে কিছু পরিমাণগত বিষয় যদি লক্ষ্য করেন, আমরা কিছু গবেষণা করেছি। গবেষণায় দেখতে পেয়েছি, যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি নিজেও এই গবেষণাটির লিড অথার। আমরা দেখতে পেয়েছি যে হাউ ডাজ ডিপেন্ডেন্সি রেশিও অ্যাফেক্ট ইকোনমিক গ্রোথ ইন দি লং রান, এভিডেন্স ফ্রম দি সিলেক্টেড এশিয়ান কান্ট্রিজ। তার মানে ডিপেন্ডেন্সি রেশিও এবং ইকোনমিক গ্রোথের মধ্যে এক ধরনের সম্পর্ক আছে। দীর্ঘ সময়ের প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে এখানে সিগনিফিক্যান্ট রিলেশনশিপ পাওয়া গেছে। ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে আমরা লং রান রিলেশনশিপ বাংলাদেশের ক্ষেত্রে, এশিয়ান কান্ট্রি ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এখানে যে তাহলে এই যে নির্ভরশীলতার হার, একে অনুকূলে রাখার জন্য এবং পাশাপাশি কি নীতি কৌশল নিতে হবে। আপনারা দেখেছেন যে শিক্ষা এবং স্বাস্থ্যে সবচেয়ে বিনিয়োগ কম হয়, এবং এবারও ভেবেছিলাম যে অনেক বিনিয়োগ আসবে, মানব পুঁজি তৈরি হবে, জব তৈরি হবে, কিন্তু সেই জায়গায় কিন্তু কাঙ্ক্ষিত ফল এখনো লক্ষ্য করতে পারছি না। আমরা গবেষণা শতবর্ষ উপলক্ষে একটা গবেষণা করেছিলাম এই যে স্ট্রাকচার ট্রানজিশন অ্যান্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইন বাংলাদেশ নিয়ে। সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইনক্রিজ অফ ওয়ার্কিং এজ পপুলেশন কী করবে, অ্যাক্সিলারেট অফ ট্রেড, রিডিউসিং আন্ডার 5 মর্টালিটি, এই জিনিসগুলো স্টিমুলাস ফর অ্যাচিভিং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এবং আমরা দেখতে পেয়েছি যে ডিপেন্ডেন্সি রেশিও যদি দীর্ঘমেয়াদী আমরা কমাতে পারি, তাহলে ওয়ার্কিং এজ পপুলেশনের সংখ্যা বাড়বে এবং যেটি অর্থনৈতিক উন্নয়নে কন্ট্রিবিউট করবে পজিটিভলি। তাহলে এর একটি অর্থনৈতিক জায়গা থেকে আমরা খেয়াল করছি। কিন্তু যুবদের অংশগ্রহণ যদি খেয়াল করি, আমাদের বর্তমান সময়ে কী অবস্থায় রয়েছে, যুবদের অর্থনীতি দেখতে পাচ্ছি যে আপনারা ছবির মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা সমাজের মধ্যে একটা পরিবর্তন। এই যে স্টার্ট আপ বলছি, সোশ্যাল এন্টারপ্রাইজ, উদ্যোক্তা, আইসিটি, ফ্রিল্যান্সিং, ই কমার্স এবং গার্মেন্টস, টেক্সটাইল, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাত, আমাদের মূলত শ্রমবাজারটা অপ্রাতিষ্ঠানিক খাতেই অন্তর্ভুক্ত। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে কিছু 2015 সালের মার্চে পাঠাও যে ইয়থ ড্রিভেন স্টার্ট আপ চেঞ্জিং আরবান মোবিলিটি অ্যান্ড গিগ ইকোনমিক এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা দেখতে পেয়েছি এরকম করে আরও অনেক ধরনের উদাহরণে আমরা জানতে পারবো। যেমন সামাজিক পরিবর্তনেও আমরা দেখতে পাই যুবশক্তির ভূমিকা। আপনারা দেখতে পাচ্ছেন যে জাগো ফাউন্ডেশন, তারা 55,000 যারা ভলান্টিয়ার দিয়ে, ইয়াং প্রফেশনাল, তারা কমিউনিটি লেভেলে কাজ করছে, মানুষকে পরিবর্তনের মধ্যে নিয়ে আসতে স্বেচ্ছাসেবকতা দিয়ে, ভলান্টিয়ারিজমস প্ল্যাটফর্ম দিয়ে তারা কাজ করছে। এরকম এক্সাম্পল কিন্তু রয়েছে। আমরা দেখতে পাই ডিজিটাল বা অনলাইন ভিত্তিক অ্যাক্টিভিজম, যেখানে শিক্ষা এবং সচেতনতা তৈরি হচ্ছে। ফেসবুক, ইউটিউব, টিকটকে যুব নেতৃত্বে আন্দোলন, জেন্ডার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অধিকার ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট জাস্টিস এবং দুর্নীতি, ডিজিটাল সাক্ষরতা, সাইবার নিরাপত্তা, বিভিন্ন ইস্যুস নিয়ে কিন্তু সেখানে লক্ষ্য করা যায়। আমরা দেখতে পেয়েছি আরও এক্সাম্পল যদি দিই, 10 মিনিট স্কুল, যেটি 2015 সালে মে মাসে হয়েছিল, সেটিও কিন্তু একটা বড় ধরনের শিক্ষায় একটা ডিজিটাল প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ রেভলিউশনাইজ একটা চেঞ্জ নিয়ে এসেছে। আমরা আর কি দেখতে পেয়েছি এই 10 মিনিট স্কুলের বাইরে দিয়ে, আমরা যদি লক্ষ্য করি ডিজিটাল নাগরিক এবং উদ্ভাবন বা সংস্কৃতির বিকাশে যুবশক্তির একটা বড় ভূমিকা আছে। আমরা দেখতে পেয়েছি প্রযুক্তিগত উন্নয়ন এবং উদ্ভাবন, যুবরা সহজেই প্রযুক্তিকে খাপ খাইয়ে নিতে পারে এবং প্রযুক্তির বিস্তার ঘটাতে পারে। জনশুমারি 2022-এর তথ্যে আমরা দেখতে পেয়েছি দেশে 15 বছর এবং ঊর্ধ্বে যারা ব্যবহারকারী, তাদের ইন্টারনেট ব্যবহারকারীর হার 50% কাছাকাছি। এবং 2023 সালে কিছুটা উত্তরণ
উত্তরণ ঘটেছে, তার মানে এই সংখ্যাটি কিন্তু কম নয়, এটি একটি বড় সংখ্যা। এবং যুবদের মধ্যে কিন্তু সেলফোন ইন্টারনেটের ব্যবহার হারটাই সবচেয়ে বেশি। ফলে সচেতনতা তৈরি, তৃণমূলের সংগঠন পরিচালনা বা কার্যক্রম গ্রহণ, ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে যুব সমাজের ভূমিকা রয়েছে। যুবরা প্রযুক্তিকে ব্যবহার করে যুব উদ্যোক্তাতে পরিণত হচ্ছে, যদিও তা মূলত ঢাকা কেন্দ্রিক, আমরা বলবো নগর কেন্দ্রিক। এবং স্টার্ট আপ পরিবেশ বা ব্যবস্থায় অভিযোজিত হচ্ছে পাঠাও, চালডাল.com এবং 10 মিনিট স্কুল, এই সকল যে উদাহরণগুলো আপনাদের সামনে বলেছি সবই কিন্তু তৈরি হয়েছে যুবদের দ্বারা। এবং সাংস্কৃতিক উদ্ভাবন এবং গণমাধ্যমের প্রভাবেও দেখতে পাচ্ছি যুবদের একটা সক্রিয় অংশীদার। তারা দেখছি সঙ্গীত, ফ্যাশন শিল্প, ডিজিটাল কন্টেন্ট নির্মাণে, এবং এই জায়গায় ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার, সঙ্গীত শিল্পীরা কিন্তু তাদের নিজস্ব আইডেন্টিটি, পরিচিতিটা এখন পুনর্ভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন। তারপরে 4 নাম্বার যদি দেখি, তাহলে যুবদের রাজনৈতিক এবং নাগরিক সম্পৃক্ততায় যুবশক্তিদের যুক্ততা লক্ষ্য করি। যুবদের মধ্যে রাজনৈতিক এবং নাগরিক সম্পৃক্ততায় সচেতনতা ক্রমান্বয়ে বাড়ছে। ছাত্র রাজনীতি এবং সামাজিক আন্দোলন, যেমন নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং বিভিন্ন বিক্ষোভ আন্দোলন এবং অতি সম্প্রতি ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থান প্রমাণ করেছে যে জাতীয় ক্ষেত্রে পরিবর্তন এখানে যুব সমাজের ভূমিকাই ছিল মুখ্য। এই যে যদি লক্ষ্য করেন 2018 সালে সেটি হচ্ছে রোড সেফটি প্রটেস্ট ছিল, এবং এরপরে আমরা লক্ষ্য করতে পেরেছি যে জুলাই রেভলিউশন যেটি হলো আগস্টের 5 তারিখে এসে আমরা যখন চূড়ান্ত বিজয়ে উত্থাপন হলো, তখন একটা লক্ষ্য করলাম যে যুবদের অংশীদারি এখানে দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে এই স্টুডেন্ট, যদি যুবদের মধ্যে দেখা যাচ্ছে যে এই আন্দোলনে যারা মারা গিয়েছে, সরকারি গ্যাজেটের উপাত্ত লক্ষ্য করে দেখা গিয়েছে কারা বেশি মারা গিয়েছে। দেখা যাচ্ছে যে এখানে শ্রমজীবী এবং শিক্ষার্থীরাই বেশি মারা গিয়েছে, এবং বয়সের মানদণ্ডে দেখা যাচ্ছে যারা যুব তারাই কিন্তু বেশি মারা গিয়েছে। তাই এখান থেকে লক্ষণীয় কি, যুবরা কিন্তু সামনে এগিয়ে ছিল, এই আন্দোলনের কাতারে সবার অগ্রগামী তারা ছিল। সো এই জুলাই গণ অভ্যুত্থানের ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে গণ অভ্যুত্থান এই হয়েছিল এই যে তরুণদের মাঝে একটা সাহসী মানুষের প্রতিচ্ছবি হিসাবে তাদের প্রতিফলিত হয়েছে। এই আন্দোলনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের শতাধিক শিশু কিশোরদের মৃত্যুও কিন্তু এখানে ঘটেছে। অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে শিশু কিশোর বা তরুণদের প্রতিবাদ, এই আত্মত্যাগ একটি অবশ্যরণীয় ঘটনা বলে মনে করি। এবং এই জায়গায় দেখেন এখন আরেকটি বিষয় গুরুত্ব রয়েছে, জেন্ডার ডিভিডেন্ড বলে আমরা একটি শব্দ উচ্চারণ করি, যদিও শুরুতে আমি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলেছি। জেন্ডার ডিভিডেন্ডের কথাটি কেন বলছি, কীভাবে ব্যাখ্যা করছি, দেখেন আসলে জেন্ডার ডিভিডেন্ড হচ্ছে যুবশক্তির মধ্যে। আপনি জানেন যে 2022 সালের জনশুমারিতে প্রথমবারের মতো বাংলাদেশের নারীরা পুরুষের চেয়ে বেশি হয়ে গেছে। এখন পুরুষের দেখা যাচ্ছে প্রায় 15 লক্ষের বেশি নারী কিন্তু বেশি রয়েছে, কিন্তু যুব ক্যাটাগরিতে যদি চিন্তা করি তাহলে দেখা যাবে প্রায় 4.2 মিলিয়ন, 42 লক্ষ নারী কিন্তু ওই এজে পুরুষের চেয়ে বেশি আছে। কিন্তু এই নারীরা কিন্তু সকল কর্মকাণ্ডে যুক্ত হতে পারছে। আমরা দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থানে তাদের সক্রিয় অংশীদার ছিল। তারা কি জব মার্কেটে, ফর্মাল লেবার মার্কেটে ঢুকতে পারছে, পার্টিসিপেশনটা কি নিশ্চিত হচ্ছে, কোয়ালিটি এডুকেশন কি পাচ্ছে, সামাজিক ব্যারিয়ার বা প্রতিবন্ধকতার কি তারা কি শিকার হচ্ছে না, সেগুলো একটা দেখার বিষয় রয়েছে। কাজেই এই জেন্ডার ডিভিডেন্ডের জায়গা থেকেও আমি বলতে চাই যে এই নারীদের মধ্যে যে ইকুয়ালিটি, মানে আমি বলবো জেন্ডার সমতা আনা, এম্পাওয়ারিং করা, ক্ষমতায়ন করা, এটি সমাজের মধ্যে করতে হবে। শিক্ষা এবং ওয়ার্কফোর্সে বা শ্রমবাজারে অংশগ্রহণ নিশ্চিত করা, এন্টারপ্রেনারশিপ বা সঠিক লিডারশিপ, নেতৃত্ব তৈরি করে দেওয়া। কাজে এখন আসি কতগুলো চ্যালেঞ্জের কথা নিয়ে। আপনারা এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে, যুবদের সম্পর্কে জানেন। আপনারা এই চ্যালেঞ্জগুলোর মধ্যে কী কী চ্যালেঞ্জ মনে করি, আমি প্রথমেই মনে করি যে ইয়থ আনএমপ্লয়মেন্ট, যেটি হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। যদিও আমি বলছি যে ভালনারেবিলিটিস কী রয়েছে ইয়থদের, সেটি একটু লক্ষ্য করি যদি, তাহলে প্রথমে দেখবি যে আনএমপ্লয়মেন্ট, এই কোটা সংস্কার আন্দোলনটা যে আসলো, এটি শ্রমবাজারের সাথে যুক্ত। এবং আনএমপ্লয়মেন্টের যে তথ্য দেখতে পাই যে টোটাল আনএমপ্লয়মেন্ট অত্যন্ত কম, এই আমেরিকার চেয়ে কম বাংলাদেশে, কিন্তু ইয়থ আনএমপ্লয়মেন্ট কিন্তু অনেক বেশি। এবং আনএমপ্লয়মেন্টের ডেফিনেশন নিয়েও সংজ্ঞা নিয়ে বিভেদ আছে, আমি জানি, সেই বিতর্কে এখন যাব না। কিন্তু শুধু বলতে চাই যারা শিক্ষা, প্রশিক্ষণ বা কাজের মধ্যে নেই, যুবদের মধ্যে এই সংখ্যাটিও কিন্তু অনেক বড়। আমরা সেন্সাসে দেখতে পেয়েছি প্রায় 40% যুব যারা শিক্ষা, কাজ বা প্রশিক্ষণের মধ্যে নেই এই বসে। এই সংখ্যাটি তাহলে ওই যে আমি একটু আগে বললাম যে কোয়ান্টিটি, ডেমোগ্রাফিক নাম্বার দিয়ে দেখাচ্ছে অনেক বড় নাম্বার, কিন্তু তারা যদি কাজের মধ্যে না থাকে, তাদের মধ্যে হতাশাবোধ জাগ্রত হতে পারে, তারা কিন্তু একটা অন্য বিপরীত পরিবেশের শিকার হতে পারে। সেটি একটা দেখার বিষয় রয়েছে। কাজে আমি বলবো যে একই সাথে দেখতে পাচ্ছি যে জেন্ডার ডিসপ্যারিটি রয়েছে, শ্রমবাজারের নারী এবং পুরুষের অংশগ্রহণের হারের মধ্যে ব্যাপক ব্যবধান, আমি বলবো প্রায় অর্ধেক ব্যবধান রয়েছে। এবং এডুকেশন এমপ্লয়মেন্টের মিসম্যাচ রয়েছে। আমি দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এখানে উপস্থিত রয়েছেন, উনি খুব ভালো করে জানেন যে এই যে স্কিল মিসম্যাচ, আমরা যে গ্র্যাজুয়েটদের তৈরি করছি তাদের কি জব আমরা ঠিকমতো তৈরি করতে পারছি, এবং সেই জব তৈরি করার দায়িত্ব কোথায়, কোথায় বিনিয়োগ, কোথায় এফডিআই, কোথায় আপনার এন্টারপ্রেনারশিপ তৈরি হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া, সেই জায়গাটা। এবং একই সাথে দেখতে পাচ্ছি যে যারা যে বিষয়ে পড়াশোনা করেছে তারা সেই বিষয়ে কাজে নাই,
দক্ষতার ঘাটতি লক্ষ্য করতে হবে, স্কিল মিসম্যাচ এই যে লক্ষ্য করতে পারা যাচ্ছে। কাজে এই জায়গাগুলোতে যে এমপ্লয়ার যা চাচ্ছে সেই অনুযায়ী তার গ্র্যাজুয়েট সেভাবে তারা চাচ্ছে না, মার্কেটের সাথে বিশ্ববিদ্যালয়গুলোর যোগসূত্রটার ঘাটতি আছে এখনও, সেই জায়গায় আমাদের চিন্তা করতে হবে। পাশাপাশি ল্যাক অফ অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন, যেটা বলছিলাম যে রুরাল আরবান ডিসপ্যারিটি রয়েছে, অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশনের পাশাপাশি টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন কিন্তু এখনও আমরা গুরুত্ব দিচ্ছি না। এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং একই সাথে দেখতে পাচ্ছি যে পলিসি মেকিং বা এর মধ্যেও যুবদের অংশগ্রহণের মাত্রাটা কম রয়েছে। কাজেই এর সাথে শুধু মনে করেন যদি আমার পপুলেশন ডেমোগ্রাফি বা সোশ্যোলজিক্যাল জায়গা থেকে যদি বলি, তাহলে বলবো যে চাইল্ড ম্যারেজ, টিনেজ প্রেগনেন্সি, যেটাকে আমরা কিশোরী মাতৃত্ব বলি এবং শিশু বিবাহ বা বাল্যবিবাহ বলি, এটি কিন্তু আমাদের দেশে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি। এবং এটি কিন্তু আশাপ্রদ চিত্র না, এটি কিন্তু শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ, শিক্ষার উন্নয়ন, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের বড় বাধা হিসেবে আবির্ভূত হয়েছে। কাজেই পাশাপাশি দেখতে পাচ্ছি যে এই ওই বয়সে 15 থেকে 19 অ্যাডোলেসেন্স গ্রুপের মধ্যেই কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে, প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে অনেক ধরনের ঘাটতি আমরা লক্ষ্য করতে পারি। আমি সেই ফিগারে বেশি যাব না, এটা ওয়ার্ডটা মনে ভেঙে গিয়েছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে কন্ট্রাসেপটিভ ইউজের হার, আনমেট নিড, ফ্যামিলি প্ল্যানিং, এই জায়গাগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে যুব যারা বয়স ক্যাটাগরি সেখানে সবচেয়ে বেশি ঘাটতি। আমি দেখতে পাচ্ছি যে প্রজনন স্বাস্থ্য অধিকারের ক্ষেত্রে যদি লক্ষ্য করেন এই স্লাইডটি, তাহলে দেখেন যে মিডিয়ান এইজ, যে যদি ফার্স্ট ম্যারেজ 16.6 বছর বয়সে বিয়ে হচ্ছে। আপনি দেখেন যে এখনো প্রতি 2টি নারীর 1টি নারীর বিয়ে হয়ে যায় 18 বছরের আগে। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডোলেসেন্স ফার্টিলিটি রেটও প্রায় 24% মতো রয়েছে। এবং এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু যুবরা কিন্তু অধিকত সুরক্ষাহীন আমি মনে করি দেখতে পাচ্ছি, উপাত্ত তাই বলছে। আমরা দেখতে পাচ্ছি যে টিনেজ প্রেগনেন্সি আরবান সেক্টরে বেড়ে যাচ্ছে, এটি আমাদের চিন্তার বিষয় গবেষকদের জন্য। কাজে এই জায়গাগুলো নিয়ে ভাবতে হবে। আমরা গবেষণা করেছি বিভিন্ন বিষয়ে, অ্যাডোলেসেন্স, মাদারহুড, আমরা করেছি আনমেট নিড, ফ্যামিলি প্ল্যানিং, ম্যারেজ 16তে বিয়ে হলে, 18তে বিয়ে হলে শিক্ষা কতটুকু বাধাগ্রস্ত হয়, তার ফলে এম্পাওয়ারমেন্ট কতটুকু ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো নিয়ে কিন্তু আমাদের প্রজনন স্বাস্থ্যে তার প্রভাব কী, সেগুলো নিয়ে আমরা ক্ষতিকর দিক আমাদের কিন্তু গবেষণা করা আছে, ফাইন্ডিংস তো নির্ধারণ করা আছে, কিন্তু পলিসি মেকিংয়ে সেটি কাজ করছে কিনা সেটি একটি বড় চ্যালেঞ্জের বিষয়। আমাদের বিভাগ থেকেও আমরা চাইল্ড ম্যারেজ নিয়ে বড় ধরনের একটি গবেষণা করেছি, যেটি আমি বলবো যে অত্যন্ত কম্প্রিহেন্সিভ একটি স্টাডি। এখানে এই স্টাডিতেও আমরা কিন্তু দেখতে পেয়েছি, নির্দেশনা দিয়েছি কী করা দরকার। তাহলে আমি দেখতে পাচ্ছি যে চাইল্ড ম্যারেজের কারণে এসডিজির অর্ধেকের বেশি গোল অর্জন করা যাচ্ছে না, করা যাবে না, এবং এটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনে বড় ধরনের ব্যারিয়ার তৈরি হয়ে যাবে। আমরা দেখতে পাই যে দ্বিতীয়ত যে চ্যালেঞ্জটি আমি লক্ষ্য করতে পারছি ভালনারেবিলিটি জায়গায়, ল্যাক অফ কোয়ালিটি ডেটা ফর ইয়ুথ এম্পাওয়ারমেন্ট। আপনি যে উপাত্ত নিয়ে কাজ করবেন সেটি তো কোয়ালিটি উপাত্ত হতে হবে। আপনারা দেখতে পেয়েছেন যে হোয়াইট পেপার অন স্টেট অফ বাংলাদেশ ইকোনমি নিয়ে যে রিপোর্টটি বের হয়েছে, সেখানে দেখতে পারবেন যে উপাত্তের কত গরমিল রয়েছে। কিভাবে আমি সংজ্ঞায়িত করছি সেটি হচ্ছে নির্ভর করছে, আমাকে দেখা যাচ্ছে সঠিক উপাত্তর যে চিত্রটি সেটি প্রতিফলিত হয়নি। আমরা দেখতে পাচ্ছেন ওই রিপোর্টে যদি আপনারা যান, আপনি বড় ধরনের গ্যাপ দেখতে পারবেন, লেবার ফোর্স পার্টিসিপেশন বলেন, আনএমপ্লয়মেন্ট রেট বলেন এবং নিট বলেন, প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যুবরা সবচেয়ে বেশি ঝুঁকি বা হুমকির সম্মুখীন। এবং এই জায়গাতে তাহলে সামনে এগিয়ে যাওয়ার পথ কি? আমি নিশ্চয়ই অনেক সময় নিয়েছি, কিন্তু আমার মনে হয় যদি চেয়ারম্যান আমাকে থামিয়ে দিতে পারেন। আচ্ছা, তাহলে এখন এই জায়গাতে যেটি বলতে চাচ্ছি, সামনে এগিয়ে যাওয়ার পথ কি? আমি তো মাত্র কয়েকটা চ্যালেঞ্জের কথা বলেছি, এছাড়া কি আর কোনো চ্যালেঞ্জ নাই? অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার পথে যদি যাই, তাহলে প্রথম কথাই হচ্ছে আমি কি অ্যাকশন নিচ্ছি, অ্যাকশনস অন অপরচুনিটিস ফর হার্নেসিং ইয়ুথ ডিভিডেন্ড। এই ইয়ুথ ডিভিডেন্ড যাদেরকে আমি বলছি যে এত বড় একটা সংখ্যা, এই সংখ্যাকে আমি কিভাবে কাজে লাগাবো? লার্জ ইয়ুথ পপুলেশন অফার্স ইকোনমিক গ্রোথ পটেনশিয়াল ইফ দে আর এডুকেটেড, স্কিলড অ্যান্ড এমপ্লয়েড। এবং এডুকেটেড, স্কিল অ্যান্ড এমপ্লয়েড, এই তিনটি জায়গা এই যদি লক্ষ্য করি, তাহলে আমার দরকার ইনভেস্টমেন্ট ইন এডুকেশন লাগবে। তা এখন শিক্ষায় কি আমরা সে পরিমাণে বিনিয়োগ করেছি? স্বাস্থ্যে কি সে পরিমাণে বিনিয়োগ করেছি? এই প্রশ্নগুলো আমাদের নিজেদেরই করতে হবে। অতীতেও যা হয়েছে এখনও তাই হচ্ছে, পার্থক্য কোথায়? তাহলে আমাদের সক্ষমতার জায়গাটা কিভাবে তৈরি করতে হবে? আমরা কি জব তৈরি করতে পারছি? প্রমোটিং এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন, যেটাখানে কতগুলো আমরা এক্সাম্পল দেখেছি, আমাদের যুবরা কিন্তু দেখেছে এন্টারপ্রেনারশিপ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ডেভেলপ। কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগ এবং বেসরকারি প্রতিষ্ঠানদের আরও বেশি সক্রিয় অংশীদারের ব্যাপার রয়েছে। প্রচুর জব তৈরি করতে হবে, কারণ আমার যে পরিমাণ শ্রমবাজারে মানুষ প্রবেশ করছে সে পরিমাণে আমি জব তৈরি করতে পারছি না।
বা যুবরা যেভাবে আসছে, তাহলে এই ইয়তদেরকে যদি আমি কাজে লাগাতে চাই, অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের মনে হয় পরিকল্পনার জায়গায় এন্টারপ্রেনারশিপ ইনোভেশনের জায়গাটা নিশ্চিত করার দরকার রয়েছে। জেন্ডার ইকুয়ালিটি করতে হবে, যেগুলো লেবার ফোর্সের ওয়ার্ক ফোর্সে, যেটা হচ্ছে শ্রমবাজারে অংশগ্রহণের নারী পুরুষের সমতা নিশ্চিতে আমাদের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি গভর্নেন্সের জায়গাটাও খুব গুরুত্বের জায়গায় নিতে হবে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জায়গা। সো একটু আগে আমি আপনাকে বলছিলাম, দেখেন সরকারের একটা পরিকল্পনা ছিল, যদিও বর্তমান সরকার এখন আর এটি নিয়ে ভাবনা চিন্তা করছেন না, কারণ বর্তমান সরকার ভাবছে যে হয়তো তারা 2 বছর মেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছেন। কিন্তু যে প্রসপেক্টিভ প্ল্যানটি ছিল, ওই প্ল্যানে যদি দেখেন 2041 সালে গিয়ে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করবে বলা আছে যে আপনার 4%-এর কাছাকাছি দেখা যাচ্ছে যে বিনিয়োগ হবে, পাবলিক স্পেন্ডিং অন এডুকেশন 2%, 4% বিনিয়োগ হবে 2041 সালে। আপনি যদি স্বাস্থ্যের কথা যদি বলেন, সেখানেও দেখা যাবে যে 2% বিনিয়োগ করবে 2041 সালে। এই 2041-এর আগে তো আমাদের ইয়তরা মানে অলরেডি তারা কি অবস্থায় থাকবে সেটি তো চিন্তা করতে হবে। তখন কিন্তু আমাদের ডিপেন্ডেন্সি রেশিও ফেভারেবল অবস্থায় থাকবে না। কাজে আমাদের সময় হচ্ছে এখনই বিনিয়োগ করা। সঠিক সময়ে যদি সঠিক কাজটি না করি, তাহলে সেটি কিন্তু হবে না। এই নীতি নির্ধারক যারা রয়েছেন, তাদের পলিসি এই রূপান্তর এখানে ঘটাতে হবে, প্রায়োরিটির জায়গাটা ঘটাতে হবে। দ্বিতীয়ত যে জায়গাটি আমি বলতে চাই, যে পলিসি ইমপ্লিকেশনস অ্যান্ড পাথওয়েজ ফর ইয়থ এম্পাওয়ারমেন্ট। এখানে যদি লেখেন যে ইয়থ ইনক্লুসিভ প্ল্যানিং লাগবে, এই প্ল্যানিংগুলোর মধ্যে যুবদের অংশগ্রহণটা লাগবে। এবং আমি দেখতে পেয়েছি ইয়থ ইনক্লুসিভ ডিসিশন মেকিং স্ট্রাকচার, সেফ পাবলিক স্পেস অ্যান্ড ট্রান্সপোর্টেশনের জায়গাটা ইয়থদের ফ্রেন্ডলি হচ্ছে কিনা। এডুকেশন এবং স্কিল ট্রেনিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অ্যালাইনিং এডুকেশন উইথ ফিউচার লেবার মার্কেট নিডস, ডিজিটাল লিটারেসি এবং গ্রিন ইকোনমি ট্রেনিং, টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং সার্ভিসেস। এবং একই সাথে যদি সিভিক এঙ্গেজমেন্ট প্ল্যাটফর্মও যদি লক্ষ্য করি, ইয়থ কাউন্সিলের দরকার রয়েছে, কারণ তাদের মতামত জানা দরকার। এবং স্পেশাল প্রোটেকশন অ্যান্ড সাপোর্ট to required needs like affordable housing, transportation system, youth-friendly public spaces, এবং একই সাথে দেখতে পাচ্ছি যে অ্যাক্সেসিবল হেলথ সার্ভিসেস, মেন্টাল হেলথ সাপোর্ট, এই জিনিসগুলো প্রয়োজন। আমাদের একটা জাতীয় যুব নীতি আছে 2017, কিন্তু এর বাস্তবায়ন কী করা হচ্ছে সেটি হচ্ছে প্রশ্ন। এবং এইখানে যে এম্পাওয়ার ইয়থদেরকে থ্রু এডুকেশন, ট্রেনিং এবং এমপ্লয়মেন্টের জায়গাটা করা হচ্ছে, সেটি মনে হয় পুনর্মূল্যায়ন করার দরকার আছে। এবং স্টার্ট আপ বাংলাদেশের কথা বলছিলাম, যেখানে গভর্নমেন্ট ব্যাক ইনিশিয়েটিভ প্রমোটিং ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, সেগুলো লাগবে। তাহলে এখন আমি যদি শেষ দিকে যেতে চাই, তাহলে আমি বলবো যে রিয়েলাইজেশন অ্যাকশনস টুয়ার্ডস 3D অ্যান্ড 3B। এখন 3B এবং 3D কেন বলছি এটা আমার কাছে, কারণ আমি আপনাদেরকে বলেছি ইয়থ যেটি রয়েছে এটা হচ্ছে একটা বিগ নাম্বার, বড় সংখ্যা। একই সাথে বলেছি যে বিগ চ্যালেঞ্জ, একই সাথে বলেছি যে বিগ অপরচুনিটিস, দেয়ারফর আই ইউজ দ্য টার্ম 3B। অ্যাট দ্য সেম টাইম যদি 3Dর কথা বলি, তাহলে একদিকে দেখতে পাচ্ছি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সময়টি, এটি ডি দিয়ে বলতে যাচ্ছি। একই সাথে ডেমোক্রেসি, যার জন্য আমরা সংগ্রাম করলাম, ডেমোক্রেসি নিশ্চিত করা। পাশাপাশি ইয়থদের যে ডিমান্ড রয়েছে, এই ডিমান্ডের জায়গাটাও লক্ষ্য করা। এবং এই জায়গাটা যদি করতে চাই, তাহলে ডেমোগ্রাফিক, ডেমোক্রেটিক এবং ইনস্টিটিউশনাল, এই তিনের সমন্বয়ের মধ্য দিয়ে কাজ করতে হবে, যেখানে ইয়থ থাকবে কেন্দ্রবিন্দুতে। তাহলে এই যে ছবিটি তোলা, এই ছবিটি আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে তোলা 2017 সালে, যখন তারা ভর্তি পরীক্ষা দিতে আসছে। সবাই তাকিয়ে আছে, এরা কি আসলে মানব পুঁজিতে রূপান্তর হবে? এরা কি কোয়ালিটি এডুকেশন পাবে? এরা কি সুনাগরিক হতে পারবে? তাদের সামনে চ্যালেঞ্জগুলো কি? তারা তো একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র ক্ষমতার একটা বড় পরিবর্তন তারা এনেছে। এই পরিবর্তনের পরে কি দেখতে পেলাম? জনসংখ্যার সঠিক প্রতিনিধিত্ব কি নিশ্চিত হয়েছে? আমি নিজে একটা আর্টিকেল লিখেছিলাম যে এই পপুলেশনের ডিস্ট্রিবিউশন বা সাবগ্রুপস অফ পপুলেশনের ডিস্ট্রিবিউশনে কি আসলে যে আপনার এই কোটা পদ্ধতি, নতুন যে কোটা পদ্ধতি হয়েছে, সেটি সঠিকভাবে হয়েছে কিনা, সেটি পুনর্মূল্যায়নেরও দরকার রয়েছে বলে মনে করি। যদিও সেটা এখানে আলোচনার বিষয় নয়, কিন্তু প্রাসঙ্গিকতা যা আমি বলবো যে যদি সঠিক ন্যায় বিচার, জাস্টিস এনশিওর করতে চাই, সেটি পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওখানে যদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলেন, ওখানে যদি নারী জনগোষ্ঠীর কথা বলেন, শারীরিক প্রতিবন্ধীদের কথা বলেন, সেই জায়গাগুলো কিন্তু এখনও চ্যালেঞ্জের মধ্যে বিদ্যমান রয়েছে। তাহলে এই অবস্থার মধ্য দিয়ে ধরেন অনেক ক্ষেত্রে যুবদের নিয়ে আমি চিন্তা করি। আমি চিন্তা করছি এই যে জেনজি জেনারেশন, এই জেনজি জেনারেশনের বৈশিষ্ট্য কি? এই জেনজি জেনারেশনের বৈশিষ্ট্য করলে একদিকে দেখলে কি তারা হচ্ছে খুব সৃজনশীল, তাদের মধ্যে উন্মুক্ত মনা রয়েছে। তৃতীয়ত দেখছি তারা খুব সংবেদনশীল। এবং এর প্রেক্ষাপটে আবার অপর দিকেও লক্ষ্য করছি যে এখন যে সংস্কৃতি লক্ষ্য করছি, মব সংস্কৃতি আমরা লক্ষ্য করতে পারি, চাঁদাবাজির মতো ব্যাপার যেগুলো ঘটছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এগুলো কিন্তু কাঙ্ক্ষিত নয়। সো ওইটাও আরেকটা চিন্তার বিষয় রয়েছে। আমরা একটা ওয়ার্ল্ড বিশ্ব তৈরি করতে চাই, একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেখানে ফেয়ার ইয়থ এম্পাওয়ারিং পিপুলদেরকে নিয়ে আমরা কাজ করব। তাহলে এখন এই জায়গা থেকে আমার সর্বশেষ স্লাইডের দিকে যাচ্ছি। সেটি হচ্ছে জুলাই 24 থেকে 31 জুলাই
এই স্বপ্নে বাস্তবতা কি পেয়েছে? এই প্রশ্ন যদি আমরা নিজেদের প্রশ্ন করি। আমি দেখেছি যে আশা দেখিয়েছে এই দেশের মানুষের ঐক্য। 2024-এর গণ অভ্যুত্থানের ব্যাপক অংশ জুড়ে ছিল শিক্ষার্থী বা যুবগোষ্ঠীর বিপুল অংশগ্রহণ। সরকার এই শিক্ষার্থীদের বা যুবদের জন্য কি করেছে? শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কি শিক্ষা সংস্কার কমিশন গঠন করেনি? আমি দেখতে পেয়েছি ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আহত যোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়ন, সুচিকিৎসা এবং যথাযথ কর্মসংস্থান এখনো হয়ে ওঠেনি। দেশ ও জাতির প্রয়োজনে তরুণদের সৃজনশীল এবং দেশমাতৃকার কল্যাণে নিবেদিতদের যেমন উদাহরণ সৃষ্টি হয়েছে, তেমনি ভুল পথে যাওয়ার তরুণ বা যুব সমাজও চোখে পড়েছে। মব সংস্কৃতি, চাঁদাবাজি, নৈতিকতাহীনতার ন্যায় ঘটনার উপস্থিতি লক্ষ্য করা গেছে বা মোটেও কাঙ্ক্ষিত যাচ্ছিল না। নানা হতাশার মধ্যেও জনগণের উপর চেপে বসা স্বৈরতান্ত্রিক সরকারের বিদায় গণ অভ্যুত্থানের এক বড় বিজয় বা অর্জন। আজ আমরা রাষ্ট্র বা সরকার নিয়ে খোলামেলা কথা বলছি। গণ অভ্যুত্থান না হলে এসব আকাঙ্ক্ষার কথা হয়তো বলা যেত না। আমরা এখন দেশ নিয়ে যেসব স্বপ্ন দেখছি, সেই স্বপ্নের পিছনে রয়েছে আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, ফায়াজের মতো অসংখ্য শহীদ। কাজী আমি কবি হেলাল হাফিজ আমার অত্যন্ত পছন্দের কবি। এই তার যে জলে আগুন জ্বলে কবিতাটা আমি প্রায়শই পড়ি। সেখানে কি বলেছিলেন? এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। তারুণ্যের এই বয়সটিকে যুদ্ধে যাবার সময় হিসেবে গণ্য করা হয়েছে, কিন্তু না, এ যুদ্ধ ঢাল তলোয়ারের নয়, এ যুদ্ধ সকল অকল্যাণের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে এবং নিজেকে গড়তে। যুবরাই হচ্ছে শক্তি, যুব সমাজ হচ্ছে তারুণ্যের প্রতীক। যৌবন মানব জীবনের শ্রেষ্ঠ সময়, জাতির সমৃদ্ধি, সম্মান এবং জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে যুবরাই। উদ্যম ও সাহসিকতা, সৃষ্টিশীলতা, উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে যৌবনের সঠিক ব্যবহার জীবনকে অর্থবহ করে তুলতে পারে বলে মনে করি। আজ এখানে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার বক্তব্য শুনেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আসুন আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করি, যার গুরুত্বপূর্ণ অনুঘটক হবে আমাদের যুবরা, আমাদের শিক্ষার্থীরা। তাদের অধিকার ও পছন্দকে বেছে নেওয়ার সক্ষমতা নিশ্চিত করি, সত্যিকার উন্নয়ন করি, প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান লাঘব করি। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা যেন হারিয়ে না যায়। যুববান্ধব সঠিক নীতি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, সুশাসন, ন্যায় ও সমতার ভিত্তিতে বর্তমান ও ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণিক হোক, টেকসই উন্নয়ন নিশ্চিত হোক, এই প্রত্যাশা রেখে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।